এসএসসির অযোগ্য তালিকায় বিজেপি নেতার ছেলে, ভাঙড়ে বিজেপি নেতার ছেলের নাম অযোগ্য তালিকায়। ভাঙড় নারায়ণপুর হাই স্কুলের বাংলার শিক্ষক অতনু মণ্ডল। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, অযোগ্য তালিকায় নাম রয়েছে বিজেপি নেতার ছেলে, ভাঙড় নারায়ণপুর হাই স্কুলের বাংলার শিক্ষক অতনু মণ্ডল। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কল্যাণ। কল্যাণ, এই অতনু মণ্ডলের ব্যাকগ্রাউন্ডটা ঠিক কিরকম এবং এই লিস্ট সামনে আসার পর অতনু মণ্ডল কিংবা তার পরিবারের ঠিক কিরকম প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে? কল্যাণ, শোনা যাচ্ছে? আমরা কল্যাণের সঙ্গে যোগাযোগ করব। তবে যে খবরের দিকে নজর রেখেছি, এসএসসির যে অযোগ্য তালিকা প্রকাশ করেছে সেই অযোগ্য তালিকায় বিজেপি নেতার ছেলে, ভাঙড়ে বিজেপি নেতার ছেলের নাম রয়েছে অযোগ্য তালিকায়। ভাঙড় নারায়ণপুর হাই স্কুলের বাংলার শিক্ষক অতনু মণ্ডল, তারই নাম রয়েছে এই অযোগ্য তালিকায়। এসএসসির অযোগ্য তালিকায় 200 নম্বরে রয়েছে অতনু মণ্ডলের নাম। আমার ছেলে 2016 সালে পরীক্ষা দিয়েছিল। ঠিক যেভাবে পরীক্ষা হয় সেভাবে পরীক্ষা দিয়েছিল। তার ভেরিফিকেশন, তার বিভিন্ন সময় কাউন্সিলিং, সমস্ত কিছু লিগাল প্রসেসে এবং যেভাবে হয় সেটা হয়েছে। ওর যখন দেখছি যে এই টেন্টেড হিসেবে নাম আসলো, আমি অবাক হয়ে গেলাম। একটা বিচার আমার হলো না, কারণ যেখানে কোর্ট বলছে যে ওএমআর পাবলিশড হচ্ছে সেটাকে বন্ধ করে দিল। কেন ওএমআর পাবলিশ করা যাবে না? কেন ওই ওএমআর আসল ওএমআর না? তাহলে আমার ছেলে তো ডুপ্লিকেট করে চাকরি পায়নি। আমার ছেলের আসল ওএমআরটা দেখানো হোক। এবং কোর্ট যেখানে বলছে যে আসল ওএমআরের ব্যাপার না, একবার কোর্ট বলছে না এই এরা টেন্টেড না, আবার বলছে যে দেখছি টেন্টেড নাম। তো আমাদের এই ব্যাপারে আবার কোর্টে আমরা গিয়েছি, কোর্ট তার বিচার করবে। এসএসসির অযোগ্য তালিকায় তৃণমূল কাউন্সিলরের মেয়ের নাম। এসএসসির অযোগ্য লিস্টে ঘাটালের নেতার মেয়ের নাম রয়েছে। কাউন্সিলর সুজিত পাঁজার মেয়ে প্রিয়াঙ্কা পাঁজার নাম রয়েছে লিস্টে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুকান্ত। সুকান্ত, এবার কাউন্সিলরের, তৃণমূল কাউন্সিলরের মেয়ের নাম এই লিস্টে, কি কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে কি বিষয়? দেখো, এই নিয়ে আমরা সুদীপের সাথে টেলিফোনে যোগাযোগ করেছিলাম। তার কারণ তার বাড়িতে গিয়ে আমরা দেখলাম যে মেয়ে এবং বাবা কেউ বাড়িতে নেই। তার ফলেই তার সাথে যোগাযোগ করার একমাত্র মাধ্যম টেলিফোনে যোগাযোগ করলে তিনি যেটি জানিয়েছেন যে তার মেয়ে কিন্তু যোগ্য। এই নিয়ে কিন্তু তিনি আর অন্য কোনো কথা বলতে চাননি। তিনি দাবি করছেন যে পরীক্ষা দিয়ে এবং যা নিয়ম আছে সেই নিয়ম মতোই তার মেয়ে কিন্তু কিন্তু দেখা যাচ্ছে যে এই সুজিত পাঁজার মেয়ে, তার নাম কিন্তু এই দাগি শিক্ষকের তালিকায় রয়েছে, যা নিয়ে কিন্তু রাজনীতি শুরু হয়েছে। বিজেপি কিন্তু তারা দাবি করছে যে তৃণমূলের প্রভাব খাটিয়েই এই চাকরি পেয়েছে। এবং সুজিত পাঁজাও শুধু তৃণমূল কাউন্সিলর নয়, ওখানকার তৃণমূলের সভাপতিও আছেন, যার ফলেই প্রভাব খাটিয়ে সেই চাকরি পেয়েছে বলে দাবি করছে বিজেপি। কিন্তু সমস্ত অভিযোগ কিন্তু উড়িয়ে দিয়েছেন সুজিত পাঁজা। তার দাবি তার মেয়ে যোগ্যতার নিরিখেই চাকরি পেয়েছে। বেশ, ধন্যবাদ। আর এই মুহূর্তে নজর রাখবো একটু শিয়ালদা আদালতে। বিক্ষোভ চলছে আদালত চত্বরে, কংগ্রেস বিজেপির বিক্ষোভ। বিধান ভবনে ভাঙচুরের অভিযোগে গ্রেফতার করা হয়েছে রাকেশ সিংকে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিয়ালদা আদালতে বিক্ষোভ, আদালত চত্বরে কংগ্রেস বিজেপির মধ্যে রীতিমতো উত্তেজনা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত। প্রতিনিধি, কি ঘটনা এবং এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, রাকেশ সিংকে যখন আনা হচ্ছে শিয়ালদা কোর্ট চত্বরে, যখন আনা হলো সেই মুহূর্তে কর্মী সমর্থকেরা ছিলেন, তারা স্লোগান তুললেন এবং তারা যেটা দেখা গেল যে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল, সেই ব্যারিকেড টপকে যখন গাড়ি ঢুকছে স্টেশন ধারে করে রাকেশ সিংকে আনা হচ্ছে, তখন ওই কংগ্রেসের কর্মীরা ব্যারিকেড করতে যায়। পাশাপাশি ওই যখন দেখানো হলো কংগ্রেসের পক্ষ থেকে পতাকা দিয়ে দেখানো হলো, বিক্ষোভ দেখানো হলো এবং স্লোগান দেওয়া হচ্ছে, ঠিক সেই মুহূর্তে একভাবে চোট্টের স্লোগান তোলা হলো বিজেপির পক্ষ থেকে এবং একটি বাদ্যকাণ্ডা তৈরি হয়। পুলিশ দুই পক্ষকে সামাল দেওয়ার চেষ্টা করে। এখনো পর্যন্ত দুই পক্ষের স্লোগান এবং পাল্টা স্লোগানের পরিস্থিতি চলছে।
শিয়ালদা কোর্ট চত্বরে। জানো যে আজকেই রাকেশ সিংকে ভোররাতে গ্রেপ্তার করা হয়েছে এবং তারপরে তাকে শিয়ালদা কোর্টে আনা হয়েছে। ঠিক আনার মুহূর্তেই এই ছবি কিন্তু উঠে আসছে শিয়ালদা কোর্ট চত্বরে। এখনো কিন্তু দুই পক্ষ অর্থাৎ কংগ্রেসের কর্মীরা, অন্যদিকে বিজেপির কর্মী সমর্থকেরা স্লোগান এবং পাল্টা স্লোগানের ছবি, সেই ছবি কিন্তু উঠে আসছে। অনিন্দিত, সুদীপ্ত, এই উত্তেজনার কারণ কি, কি নিয়ে উত্তেজনা তৈরি হয়? যেমন তুমি জানো যে 29 তারিখেই কংগ্রেসের যে সদর দপ্তর রয়েছে, সেই কংগ্রেসের সদর দপ্তরের যে পতাকা ছিল, সেই পতাকা পোড়ানো এবং একই সঙ্গে অবমাননা, রাহুল গান্ধীর ছবিতে কালি দেওয়া, এরকমই অভিযোগ করেছিলেন কংগ্রেসের কর্মীরা। এবং সেই কারণে রাকেশ সিংকে তাকে কিন্তু খুঁজছিল পুলিশ। এবং যেটা দেখা যায় যে কয়েকদিন যাবত তাকে পাওয়া যাচ্ছে না এবং অবশেষে আজকে সেই রাকেশ সিংকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকেই তাকে শিয়ালদা কোর্ট চত্বরে আনা হয়েছে। ঠিক যেই মুহূর্তে আনা হলো তখন কংগ্রেসের কর্মীরা তাকে দেখার পর স্লোগান তুলতে লাগলেন এবং অন্যদিকে বিজেপির কর্মীরা কংগ্রেসকে লক্ষ্য করে তারাও কিন্তু পাল্টা স্লোগান দিতে থাকলেন। এমনটাই দেখা গেল। আমাদের সঙ্গে তুমি থাকো সুদীপ্ত, আমরা সেই ছবিটা দেখাচ্ছি। গ্রেফতার করা হয় বিজেপি নেতা রাকেশ সিংকে, বিধান ভবনে ভাঙচুরের অভিযোগে গ্রেফতার করা হয়। ট্যাংরা থেকে গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিংকে গ্রেফতার করেছে এন্টালি থানার পুলিশ এবং আজ ধৃতকে শিয়ালদা আদালতে পেশ। আর শিয়ালদা আদালতে পেশ করার সময় দেখা যায় রীতিমতো উত্তেজনার পরিস্থিতি। আদালত চত্বরে কংগ্রেস বিজেপি, স্লোগান পাল্টা স্লোগান কংগ্রেস এবং বিজেপির মধ্যে, সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। বিজেপি নেতা রাকেশ সিংকে আদালতে পেশ, রাকেশকে আদালতে পেশের সময় রীতিমতো বিক্ষোভ, কংগ্রেস বিজেপির মধ্যে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি। স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা তৈরি হয় শিয়ালদা আদালত চত্বরে। আমাদের সঙ্গে সুদীপ্ত রয়েছেন, প্রতিনিধি সুদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপ্ত, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? দেখো, বেশ কিছুক্ষণ ধরে স্লোগান এবং পাল্টা স্লোগান চলে কংগ্রেস কর্মী এবং অন্যদিকে বিজেপি কর্মীদের মধ্যে, এবং যেটা দেখা গেল প্রায় আধ ঘন্টা এইরকম এই পাল্টা স্লোগান এই পর্ব চললো এবং তারপর থেকে দেখা গেল পুরো পরিস্থিতি সামাল দেয়। এবং এখন কিন্তু দেখা যাচ্ছে বিজেপির কর্মীরা কোর্ট চত্বর থেকে সরে যায় এবং তারপরেও রাহুল গান্ধীর ছবি দেওয়া এবং প্রিয়াঙ্কা গান্ধীর ছবি দেওয়া কংগ্রেসের যে পতাকা, সেই পতাকা দেখাতে থাকে কংগ্রেস কর্মীরা। এবং এখন পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং দুই পক্ষকেই দূরে সরিয়ে দেওয়া হয়েছে। কংগ্রেসের কর্মীরা তারাও কিন্তু দূরে সরে গিয়েছেন এবং একই সঙ্গে বিজেপির যারা কর্মী সমর্থকেরা ছিলেন তারাও কিন্তু দূরে সরে গিয়েছেন। এবং রাকেশ সিংকে আনা হয়েছে আজকে আদালতে পেশ করা হবে। বেশ, ধন্যবাদ সুদীপ্ত। এবার অযোগ্যদের নিয়োগ বাতিলের প্রক্রিয়া শুরু। তালিকা প্রকাশ হয়ে গিয়েছে, তালিকা প্রকাশের পর এবার নিয়োগ বাতিলের প্রক্রিয়া শুরু। নিয়োগপত্র বাতিলে আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য। আগামী সপ্তাহের মধ্যে নিয়োগপত্র বাতিলের সম্ভাবনা। আরও একবার জানিয়ে রাখি, এবার অযোগ্যদের নিয়োগ বাতিলের প্রক্রিয়া শুরু। তালিকা প্রকাশের পর এবার নিয়োগ বাতিলের প্রক্রিয়া শুরু হচ্ছে। নিয়োগপত্র বাতিলে আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, নবান্ন সূত্রে ঠিক কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, গত শনিবারই অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। মোট 1806 জনের তালিকা প্রকাশ করা হয়েছে। এবার তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার বা নিয়োগপত্রগুলি বাতিল করার প্রক্রিয়া শুরু করা হয়েছে রাজ্যের তরফে। ইতিমধ্যেই আইনি মতামত নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। নবান্নের শীর্ষ স্তরের আধিকারিকরা মনে করছেন সেই আইনি মতামত চলে আসার পরেই আগামী সপ্তাহেই নিয়োগপত্র বাতিল করে দেওয়া হতে পারে, সেই সম্ভাবনার কথাই উঠে আসছে। তবে শুধুমাত্র নিয়োগপত্র বাতিল নয়, বেতন ফেরত কিভাবে নেওয়া হবে তা নিয়েও আইনি মতামত নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তুমি জানো, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে অযোগ্যদের নিয়োগপত্রগুলি বাতিল করে দিতে হবে, তাদের থেকে বেতন ফেরত নিতে হবে। দুটি প্রক্রিয়া নিয়েই আইনি মতামত নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে রাজ্যের তরফে। ইতিমধ্যেই গতকাল এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনাও হয়েছে, বৈঠকও হয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। মনে করা হচ্ছে আগামী সপ্তাহের মধ্যেই এই বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেওয়া হবে। তবে কিভাবে বেতন ফেরত নেওয়া হবে অযোগ্যদের থেকে, সেই নিয়ে আইনি মতামত নেওয়া হচ্ছে। অযোগ্যদের অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলি কিভাবে বাতিল হবে তা নিয়ে আইনি মতামত নেওয়া হচ্ছে। কারণ একটাই, যাতে একে কেন্দ্র করে ফের কোনো জটিলতা তৈরি না হয়, তাই আইনি মতামত নেওয়ার পরেই আগামী সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ সোমরাজ।